দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা শুরু চট্টগ্রাম সিটি নির্বাচন থেকে, এর পাশাপাশি রাজনীতির হালচাল এবং বর্তমান সময়ে আলোচিত বেশ কিছু ঘটনা, যেমন কাশিমপুর কারাগারের ঘটনা আপনারা শিরোনামেই দেখছিলেন। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষকের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নিয়েও আমরা কথা বলতে চাই। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব এস.এম. কামাল হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আরও যুক্ত হয়েছেন জনাব গোলাম মুর্তজা, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন এবং এই নির্বাচনকে ঘিরে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনে নেব। 27 জানুয়ারি হবে বাণিজ্যিক রাজধানী খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম সিটি নির্বাচন। রাজনৈতিক আধিপত্য সহ নানা কারণে ঢাকার পরেই বন্দর নগরীর অবস্থান বলে এই নির্বাচনকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ বিএনপি। বন্দর নগরীতে সিটি নির্বাচনে বরাবরই আধিপত্য বজায় রাখে আওয়ামী লীগ, তাই এবারও তার পুনরাবৃত্তি চায় দলটি। সেজন্য সাংগঠনিক সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে তারা। তবে নানা সমীকরণ মিলে বিএনপি চায় এবার উতরে যেতে। চট্টগ্রামবাসী যারা ভোটার, তারা উচিত হবে যে দলটি উন্নয়ন করে যাচ্ছে সেই দলের পক্ষেই ভোট দেওয়া উচিত। মানুষ যেন ভোট দিতে পারে, নির্বাচন কমিশন এবং সরকার এটাকে যেন সুযোগ করে। নির্বাচনে জিতবো এই সম্বন্ধে আমাদের মনে কোনো সন্দেহ নেই, সে কারণেই তো নির্বাচন করছি আমরা। কিন্তু তারা তো নির্বাচন করতে চাচ্ছেন না। তাদের কর্মকাণ্ডে আমরা যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সামান্যতম সুযোগও যদি জনগণ পায় ভোট দেওয়ার জন্য, তারা পরাজিত হবে। তবে ভোটের মাঠে আধিপত্যের লড়াইয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি বলছে তাদের প্রতিপক্ষ কেবল আওয়ামী লীগ নয়, সরকার যন্ত্রও। যদিও এটাকে মন গড়া অভিযোগ বলছে ক্ষমতাসীনরা। বাড়িগুলোতে হানা দিচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করছে, এলাকা ছেড়ে চলে যেতে বলছে। এমনকি কাউন্সিলর ক্যান্ডিডেটকে বলছে এলাকা ছেড়ে চলে যেতে। নির্বাচনী যে প্রজেক্ট আওয়ামী লীগ করেছে সরকার, যে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রজেক্ট তারা করেছে, এই লোকগুলো তো ওখানে বসছে এই দায়িত্বটা পালন করার জন্য। আমাদের প্রতিপক্ষ হয়েছে রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের পক্ষে তো কোনো প্রশাসন নাই, তারা তো সবার জন্য। নালিশ করে তো লাভ নেই, বলতে হবে যে অমুকে ধরছে, কাকে ধরছে, পুলিশ কাকে হুমকি দিচ্ছে। 1994 সালে নির্বাচন শুরুর পর এ পর্যন্ত 5 বার ভোট হয়েছে চট্টগ্রাম সিটিতে। তাতে 4 বারই জিতেছে আওয়ামী লীগ, আর বিএনপির প্রার্থী মেয়র হয়েছেন একবার। নির্বাচনে হার জিত কেবলমাত্র ভোটারদের পছন্দ অপছন্দের বিষয়। চসিক নির্বাচন প্ররোচনায় তার প্রতিফলন হয়েছে, যেমনটি সদ্য অনুষ্ঠিত আমেরিকান নির্বাচনে কিন্তু ঘটেনি। সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। শুরুতেই জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও সুষ্ঠু পরিবেশ রয়েছে এই মুহূর্তে মাঠে, প্রধান নির্বাচন কমিশনার তেমনটাই মনে করেন। আপনারা কেমন অনুভব করছেন মাঠের মধ্যে? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সাথে যারা আলোচক হিসাবে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নির্বাচনের নামে যে আজকে সারা দেশে যে প্রহসন হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। তো সেই নির্বাচনে আজকে দেখেন, নির্বাচনের প্রচারণা শুরু থেকেই সেখানে ক্ষমতাসীন দলের যে সশস্ত্র সহিংসতা এবং তাণ্ডব, সেই তাণ্ডবে তাদের আভ্যন্তরীণ কোন্দলে কিন্তু 2 জন মারা গেছে। এই পর্যন্ত তারা প্রায় আমাদের প্রত্যেকটি সমাবেশে আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে, আমাদের প্রার্থীর গাড়ি ভেঙে দিয়েছে, এবং এখন তারা আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। এই পর্যন্ত প্রায় 12টি মামলা তারা দায়ের করেছে। একটি এলাকায় একটি মামলায় 200 নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তো একটু আগে বললেন যে আমাদের নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে এলাকা ছাড়তে বলা হচ্ছে, কাউন্সিলর প্রার্থীদেরকে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, এবং আমাদের যারা সম্ভাব্য এজেন্ট তাদেরকে তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। এটার নাম কি সুষ্ঠু নির্বাচন? সিইসি আজকে ওখানে গিয়েছিলেন, তিনি বলেছেন খুব ভালো নির্বাচন হবে। কার সাথে আলোচনা করে বলেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে বলেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা? যারা প্রার্থীর সাথে বসেননি তিনি? না, আমার যতদূর জানা যে আমাদের প্রার্থীর সাথে বসেননি। তো উনি সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা? যারা আওয়ামী লীগ আমাদের অফিসে হামলা করলো, যার ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুকে লাইভ প্রচার হয়েছে, দেখেছি আমরা, সেখানে পুলিশের সহযোগিতা সেখানে হামলা করলো। পুলিশ এসে বলল যে বিএনপির অফিস থেকে হামলা হয়েছে। তো এই যে তার একটা মিথ্যাচার, এই সব লোকের সাথে বসে যদি সুষ্ঠু অবাধ ভালো নির্বাচনের উনি প্রত্যাশা করেন, তাহলে বলবো যে ওনার মতো বেহুদা লোক মনে হয় বাংলাদেশে আর কেউ নাই। তো আজকে উনি বলছেন যে কি বলছেন যে আমেরিকার থেকে সুষ্ঠু ভালো পরিস্থিতি আছে। আজকে ওনাকে বলতে চাই যে টিনের চশমা চোখে দিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করবেন না, চোখ কান খোলা রেখে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। আর এই সিইসির অধীনে যতগুলি নির্বাচন হয়েছে, সব নির্বাচন হয়েছে ভোট ডাকাতি নির্বাচন, দিনের ভোট রাতে নিয়ে গেছে, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে, এমনকি ইভিএমে। এই অভিযোগগুলো তো আপনাদের অনেক পুরনো, তাহলে এরপরও নির্বাচন করছেন কেন? হ্যাঁ, এরপরে নির্বাচন করছি দুটি কারণে। একটা হচ্ছে আপনি জানেন আজকে নিয়ন্ত্রিত রাজনীতি, সেই নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগকে কাজে লাগিয়ে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। বর্তমান দুঃশাসন সম্পর্কে জনগণকে অবহিত করে আমরা ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। আজকে দেখেন কত বড় আপনার সমস্যা, আপনার নজিরবিহীন ঘটনা বাংলাদেশে, যেখানে আপনার ছুটি দিয়ে ভোটার কেন্দ্রে আনা যায় না, ভোট কেন্দ্রে আনা যায় না। আজকে উনি বললেন কি সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ছুটি থাকবে না। আপনার যেখানে হাজার হাজার কলকারখানায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, কর্মচারীরা কাজ করে, অফিস আদালতে কাজ করে, তারা আপনার কিভাবে তারা কি কর্মস্থলে যাবে না ভোট কেন্দ্রে যাবে, না ভোট কেন্দ্রে যাবে না কর্মস্থলে যাবে? এই যে একটা আজগুবি মার্কা যে আজকে যে সিদ্ধান্ত নিলেন, উনি কার পক্ষে সিদ্ধান্ত নিলেন? সরকারের পক্ষে, সরকারি দলের পক্ষে সিদ্ধান্ত নিলেন। কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে ভোটারবিহীন নির্বাচন করবে, এবং এই সুযোগে ক্ষমতাসীন দল আজকে বহিরাগত যে লোকজন এনে চট্টগ্রাম মহানগরী ভোটে ফেলছে, তাদের দিয়ে লাইন করে আপনার ভুয়া ভোট। এই যে সাম্প্রতিক পৌর নির্বাচনগুলো হলো, সেগুলোতে তো ভোটের উপস্থিতি বেশি ছিল, এটা দৃশ্যমান হয়েছে। সেটা কি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো কারসাজি রয়েছে? অবশ্যই। আপনি পৌর নির্বাচনে কি হয়েছে আপনি দেখেছেন, যে সেখানে আপনার ইভিএমে নির্বাচন হয়েছে, সেখানে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার লক খুলেছে, লক খোলার পরপরই তাদেরকে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চলে যেতে বাধ্য করা হয়েছে। আবার যারা লক খুলে ভোট ওই কালো কাপড় দিয়ে ঘেরা ঘরে গিয়ে মেশিনে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার আগেই সেখানে উপস্থিত থাকা আওয়ামী লীগ এজেন্ট বা আওয়ামী লীগের কর্মীরা তারা আগেই নৌকায় পক্ষে চাপ দিয়েছে, এটা ছবিও প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তো এই নাম কি সুষ্ঠু নির্বাচন? এর নাম কি নিরপেক্ষ নির্বাচন? আজকে আমাদের কোনো প্রার্থী তো প্রচারণা চালাতে পারছে না। আজকে আমাদের ফেনীতে আপনার নির্বাচনে আমাদের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছে সেই ফেনী জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে গিয়ে ছাত্রলীগ যুবলীগের লোকেরা তারা বলে এসছে যে সেই যদি এলাকা ত্যাগ না করে তাকে পুরো পরিবার শুদ্ধ ঘরে তালা মেরে তাকে পুড়িয়ে হত্যা করা হবে। এর নাম কি নির্বাচন? ধন্যবাদ। জনাব কামাল হোসেন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। অভিযোগগুলো শুনছিলেন, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন জুড়ে দেই, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে গোটা 56 অভিযোগ এখন পর্যন্ত গেছে, সেখানে আশ্বাস দেয়া বা অনুরোধ করা যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, এর বাইরে খুব বেশি পদক্ষেপ তারা নিচ্ছে না, কিন্তু এর চেয়ে বেশি অনেক ক্ষমতা তো তাদের রয়েছে। সেটার কি কোনো যৌক্তিক কারণ খুঁজে পান আপনি? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। আমি প্রিয় সাহেবের কথাগুলো শুনলাম, মনে হচ্ছে উনি চট্টগ্রামের নির্বাচন সম্পর্কে কোনো খোঁজখবরই রাখেন, একটি মিথ্যা মেসেজ জাতিকে দিলেন। আপনার ভিডিও ফুটেজও আমি দেখলাম যে আওয়ামী লীগের প্রার্থী প্রচার করছে, বিএনপির প্রার্থী প্রচার করছে। চট্টগ্রাম শহরে আমার দৃষ্টিতে, আমি এখন চট্টগ্রামে, বিএনপির প্রার্থীর আপনার পোস্টার আমার কাছে মনে হচ্ছে, আপনি যদি আপনার প্রতিনিধির এখানে নির্দেশ দেন যে পোস্টার বিএনপির প্রার্থীর পোস্টার আওয়ামী লীগের প্রার্থীর চাইতে কোনো অংশে কম হবে না, 2-1 জায়গা বেশিও হতে, এবং বিএনপির প্রার্থীরা কোথাও কোনো বাধা দেয়। ওনাদের দৃষ্টিতে ধরে নিলাম যে মিডিয়া সরকার নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু ফেসবুক,
যেগুলো একটি ঘরের ভিতরে যদি কেউ কোনো অকারেজ ঘটে সেটাও কিন্তু ভাইরাল হয়ে যায়। অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ হচ্ছে, দুই একটি দুর্ঘটনা ঘটেছে। যেমন আজকে একটি ঘটনা ঘটেছেন, বিএনপি কিছু সন্ত্রাসীরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে একটু ওয়ার্ডে হামলা করেছে। আমাদের কাছে খবর আছে যে এই নির্বাচনে চট্টগ্রামের মানুষ, আপনি বলেছেন 4বার 5বার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের প্রার্থীকে 4বার জিতিয়েছে। এবং এবারও চট্টগ্রামের মানুষ নৌকার পক্ষে, কারণ এবার প্রথম প্রতীক দিয়ে চট্টগ্রামে নির্বাচন হচ্ছে। সেই ক্ষেত্রে চট্টগ্রামের মানুষ আজকে মুক্তিযুদ্ধের চট্টগ্রাম নৌকার পক্ষে অবস্থান নিয়েছে, যার ফলে বিএনপি যখন তার সাংগঠনিকভাবে দুর্বল এবং মানুষ যখন চট্টগ্রাম থেকে তাদের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন তারা এই ষড়যন্ত্র করছেন এবং মিথ্যাচার করছেন। বিএনপিকে চট্টগ্রামের মানুষ কেন ভোট দেবে? চট্টগ্রামে যতগুলো মেগা প্রজেক্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, এটা জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় তখন চট্টগ্রামের উন্নয়ন হয়েছে। আপনি কর্ণফুলী টানেল হচ্ছে, বে টার্মিনাল হচ্ছে, 600 একর জমি বরাদ্দ হয়েছে, ফ্লাইওভার 3টি হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার জন্য 1600 কোটি টাকা দিয়েছেন, তার কাজ শুরু হয়েছে। আপনি বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রামে, বঙ্গবন্ধু শিল্পনগরী মিরেশ্বরা, আপনার জনাব কামাল হোসেন, উন্নয়ন যে হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে না। প্রশ্ন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে যে অভিযোগ আসছে নির্বাচন কমিশনে, সেগুলোতে কেন নির্বাচন কমিশন যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তার কারণটা কি? আমি মনে করি নির্বাচনের সময় সমস্ত প্রশাসন, আপনি জানেন এদের সংবিধানে উল্লেখ আছে, নির্বাচন পরিচালনা করার সময় প্রশাসনের সবকিছু নির্বাচন কমিশনের অধীনে। হয়তো তারা যে অভিযোগ, এখন অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তো আর তারা কোনো আমলে নেবে না। আমি জানি না তারা কি কি অভিযোগ করেছে। এখন বিএনপি তো সকালের থেকে রাত 12টা পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে মানুষ মনে করে এটা একটা মিথ্যার বাক্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে হয়তো ওনাদের অভিযোগগুলো সত্যতা নাও থাকতে পারে। উনি যে কথা বললেন যে চট্টগ্রামে আপনি প্রার্থীরা প্রচার করতে পারতেছেন না, কাউন্সিলর প্রার্থীরা প্রচার, কোথাও কিন্তু বিএনপির কোন কাউন্সিলরের প্রার্থীর উপর হামলা হয়েছে, বিএনপির কোন কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার হয়েছে? আপনি বলতে পারবেন না। কিন্তু ওনারা নির্বাচনে ওনাদের যখন মানুষ সমর্থন করতেছে না, তখন ওনারা বুঝছেন যে আল্লাহর রহমতে নির্বাচনে হেরে যাবেন, এই কথা ভেবে ওনারা মিথ্যা অভিযোগ দিচ্ছে। ওনারা রাতের ভোটের কথা করেন, দিনের ভোটের কথা বলেন। এই দেশে ভোট চুরির চাইতে তো বিএনপির চাইতে তো কেউ চ্যাম্পিয়ন নেই। আমি যদি বলি আপনার যে ভোট চুরির চ্যাম্পিয়ন তো বিএনপি। রক্তপাতহীন মানে সংঘর্ষহীন নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, 60টি পৌরসভা নির্বাচন হয়েছে। আপনিই বলেছেন যে প্রায় 60% ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছে। হ্যাঁ, 60টা নির্বাচনের এলাকার মধ্যে 10টাতে আপনার কিছু দুর্ঘটনা ঘটেছেন, কিছু অনিয়ম হয়েছে, আমরা স্বীকার করি। কিন্তু বাকিগুলোতে উৎসব মুখর পরিবেশে নিয়ে নির্বাচন হচ্ছে, অধিকাংশ ভোটাররা ভোটারে গিয়েছেন। বিএনপি নিজে যা করেছেন ওনারা সেইটা ভাবেন, সেই কথাগুলো ওনারা প্রকাশ করেন, ওনাদের অপরাধগুলো, ওনাদের দোষগুলো ওনারা এইটা প্রমাণ করেন, অন্যের উপর চাপানোর চেষ্টা করেন। ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। নিশ্চয়ই শুনছিলেন আপনি আমাদের আলোচকদের বক্তব্যগুলো। এর পাশাপাশি এই যে সাম্প্রতিক সময়ে ভোটারদের উপস্থিতির বেশি হয়েছে দৃশ্যত বিভিন্ন জায়গায়, সেটার সাথে আরো যে অন্যান্য অভিযোগগুলো এসেছে সেটাকে বিচ্ছিন্ন বলছিলেন জনাব কামাল হোসেন, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আওয়ামী লীগ বিএনপি যে দলীয় ভিত্তিতে বড় রাজনৈতিক বড় হবে, তখন জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করবে যাতে তারা এই নির্বাচনে বিজয়ী হতে পারেন। সুতরাং সেই জায়গা থেকে এতক্ষণ ধরে প্রিন্স ভাই যে কথা বললেন, কামাল ভাই যে কথাগুলো বললেন, সেই কথাগুলোতে আমি অবাক হচ্ছি না। এই কথাগুলো এই রকমই হওয়ার কথা। অভিযোগ পাল্টা অভিযোগ, অভিযোগ অস্বীকার। এখানে রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না যে তারা তাদের অবস্থান থেকে ভুল কিছু করছেন বা ভুল কিছু বলছেন।
যেমন বিএনপি অভিযোগ করছে যে আওয়ামী লীগ আক্রমণ করেছে, আওয়ামী লীগ বলছে বিএনপি আক্রমণ করেছে। একটি ঘটনা দিয়ে যদি আমি বলি, এখানে তৃতীয় পক্ষ হিসাবে পর্যবেক্ষণ এবং সব রকম কর্তৃত্বের ক্ষমতাবান প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্বাচন কমিশন। তো সেই নির্বাচন কমিশনের এটা দেখার ব্যাপার যে এই আক্রমণটি একটি আক্রমণ যদি হয়ে সেই আক্রমণটি আসলে করলো থেকে করা হলো না আওয়ামী লীগের পক্ষ থেকে করা হলো। এখন যিনি রেফারি হিসেবে করবেন, মাঠে দুই দল সংঘর্ষে লিপ্ত হলো, কোন দল সংঘর্ষে লিপ্ত হলো সেটা দেখার দায়িত্ব তার। সেটা যদি তিনি না দেখেন তাহলে বোঝা যায় যে এই যে নির্বাচনকে আয়োজন করার যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি তার দায়িত্ব বিষয়ে ওয়াকিবহাল না, অথবা দায়িত্ব বিষয়ে সচেতন নন, অথবা দায়িত্ব বিষয়ে তিনি দায়িত্ব পালন বিষয়ে তিনি আগ্রহী নন। তো এই রকম একটি ব্যাপার আমরা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে লক্ষ্য করছি। এখন আমরা আসলে কি চাই? আমরা আওয়ামী লীগ অভিযোগ করবে, বিএনপি অভিযোগ করবে, পাল্টাপাল্টি অভিযোগ করবে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই যে যারা ভোটার, সেই ভোটাররা যাতে ভোট দিতে পারে। এখন ভোটাররা ভোট দিতে পারলো না, তার উপরে নির্ভর করে নির্বাচনটি কতটা অংশগ্রহণমূলক হলো। এখন সেই জায়গা যদি দেখি তাহলে এমনই একটা অবস্থা, কোন কোন নির্বাচনে আমরা দেখেছি সারা ভোটার ভোট দিতে যায় না। এই নির্বাচনে আমি আগের নির্বাচনগুলোর কথা বলছি, কিছু উপনির্বাচনের কথা বলছি। আবার পৌরসভা নির্বাচন হয়ে গেল, সেখানে আমরা দেখলাম, এটা সংসদ নির্বাচনের সময় দেখেছিলাম কিছু, সেখানে অন্তত একটি জায়গার তথ্যে আমরা দেখলাম যে মৃত মানুষ ভোট দিলেন, প্রবাসী থেকে ভোট দিলেন। এই যে বিষয়গুলো সামনে আসলো, এখন এই বিষয়গুলো সামনে আসার প্রেক্ষিতে আপনি বলতে পারেন আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটাই বলা হওয়ার কথা, যে এটি বিচ্ছিন্ন ঘটনা, 60টির মধ্যে মাত্র 10টিতে গোলযোগ হয়েছে, বা মৃত মানুষ ভোট দিয়েছে, প্রবাসী ভোট দিয়েছে একটি, যেতে ধরে নিলাম যে একটি দিয়েছে। এখন একটি জায়গাতেও যদি মৃত মানুষ ভোট দেন বা প্রবাসীরা ভোট দেন, একজনও যদি ভোট দেন, তাহলে সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশন এতটাই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, এতটাই দায়িত্বে অবহেলার পরিচয় দিচ্ছে, দিয়ে তারা পুরো বিষয়টিকে এক ধরনের রসিকতাপূর্ণ জায়গাতে নিয়ে গেছেন। এই যে ধরেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান প্রতিষ্ঠান তো নির্বাচন কমিশন। সংবিধান তো সবচেয়ে সুনির্দিষ্ট করে 8টি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটিকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে। জনগণের অর্থে তারা বড় বড় গাড়ি চালাচ্ছেন, সুযোগ সুবিধা, বেতন ভাতা সবকিছুই ভোগ করছেন। এখন এই মানুষটি কথা বলতে গিয়ে বললেন যে চট্টগ্রামের নির্বাচন পরিবেশ এমন যে পরিবেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও ছিল না। এখন উনি হজ প্রতিনিধি দলের অংশ হয়ে সৌদি আরবে গেছেন, আমার ধারণা উনি মার্কিন নির্বাচন দেখতে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে যান নাই। এখন যদি সরকার যদি একটু ওনার প্রতি আরেকটু সহানুভূতি দেখিয়ে ওনাকে যদি একটা প্রতিনিধি দলের অংশ করে যদি মার্কিন কোন নির্বাচন দেখার সুযোগ করে দেয়, তাহলে হয়তো তিনি সেখান থেকে দেখে এসে বলতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কেমন হয়। এই প্রধান নির্বাচন কমিশনার, আমি আবারও বলছি, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ একটি পদ, অত্যন্ত সম্মানজনক একটি পদ। সেই পদের একজন মানুষ যখন বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও এমন ছিল না, বা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভিযোগ আসে, তার এই বক্তব্য দিয়ে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, যে নির্বাচনের কাঠামো, যে ভোট গণনা, সেখানকার যে পরিবেশ পরিস্থিতি, এই সমস্ত কোনো বিষয় সম্পর্কে এই ভদ্রলোকের কোনো কি বলবো, মানে কোনো জানা নাই, জানার আগ্রহ নেই। জানা না থাকতে পারে, কিন্তু জানার আগ্রহ তাহলে একটু কষ্ট করে জেনে নেওয়া যায়। আমার যে মূল বক্তব্য, আমি শেষ করছি, আমার যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্যটি হচ্ছে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ আসছে, 56টি হোক আর 26টি হোক আর 6টা হোক, অভিযোগ আসলে প্রথমত দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের তাৎক্ষণিকভাবে সেই অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক তদন্ত করে অভিযোগটির বিষয়ে ব্যবস্থা নেওয়া। যদি কেউ মিথ্যা অভিযোগ করে থাকে, কামাল ভাই যেটা বললেন যে বিএনপি মিথ্যা অভিযোগ করছে, ধরে নিলাম যে বিএনপি মিথ্যা অভিযোগ করছে, নির্বাচন কমিশনের তাহলে দায়িত্ব কি? শেষ করছি, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিকভাবে সেই অভিযোগটি তদন্ত করে বলা যে অভিযোগটি সঠিক নয়, আর যদি অভিযোগটি সঠিক হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন কি বলতে পেরেছে যে মৃত মানুষ কিভাবে ভোট দিলে? প্রশ্নের উত্তর কি তারা
তারা দিতে পেরেছে? তাদের ওয়েবসাইটে সংসদ নির্বাচনের সময় যে মৃত মানুষের ভোট দেওয়ার চিত্র আছে তার বিষয়ে কি তারা কোনো সদুত্তর দিতে পেরেছে? তারা উত্তর দেয়নি। তারা এক ধরনের রসিকতার জায়গাতে নিয়ে গেছে। মানুষ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে হাসি তামাশা করে। হাসি তামাশা করে, তাদের তো কোনো সমস্যা নাই, তারা গাড়ি বাড়ি সুযোগ সুবিধা এই সমস্ত কিছুতে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং মানুষের রসিকতা তাদের কিছু যায় আসে না। ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে গেছে আমাদের, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন CSR মুক্তবাক। আরেকটা প্রসঙ্গে আসতে চাই, নিশ্চয়ই শিরোনামে একটি খবর দেখছিলেন আপনারা, সেখানে যে কাশিমপুর কারাগারে একজন নারীর সঙ্গে ছিলেন একজন কয়েদি, সেটা নিয়ে বেশ কিছু প্রত্যাহারের ঘটনা এখন পর্যন্ত ঘটেছে। এখানে প্রত্যাহার পর্যন্তই। এর পাশাপাশি আরেকটা ঘটনা যদি লক্ষ্য করেন, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষক সংহতি জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে। তাদেরকে রীতিমতো বরখাস্ত করার প্রক্রিয়া এগিয়ে চলেছে, যদিও উপাচার্য আর কদিন বাদে হয়তো অবসরে যাচ্ছেন সেখান থেকে। এই প্রসঙ্গে জনাব গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই। এই যে কোথাও কোথাও কেবলমাত্র সরিয়ে নেওয়া, সাময়িক বরখাস্ত, তারপর শেষমেশ কিছু না হওয়া, আর শিক্ষকরা যেখানে ছাত্রদের আন্দোলনে ঐতিহাসিকভাবেই বিভিন্ন সময় সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই অপরাধে তাদের চাকরি রীতিমতো চলে যেতে বসেছে। এই দুটো মেলানো যায় কিভাবে? না, দুটো মেলানো যায় না। বাংলাদেশটা আসলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে, একটি ভাগ হচ্ছে যারা সরকার পরিচালনা করছেন এবং যারা সরকারকে পরিচালনা অর্থাৎ সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে মনে করছেন যে আমরাই ক্ষমতায় রেখেছি, যেহেতু এখানে জনগণের ভোটাধিকারের ব্যাপারটি গৌণ হয়ে গেছে, প্রশাসনের বিষয়টি প্রধান হয়ে গেছে, সেই কারণে আমরা দেখছি যে যারা এই প্রশাসনের প্রধান ব্যক্তি, তাদের নানা রকমের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড যখন ঘটছে, তখন আমরা দেখছি তাদের বিরুদ্ধে প্রথমত কথা ব্যবস্থা নেওয়া হয় না, দ্বিতীয়ত একটা আইওয়াশের অংশ হিসেবে একটা প্রত্যাহার বা ক্লোজ বা এরকম কিছু একটা শব্দ আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আপনি যদি কাশিমপুর কারাগারের যে ঘটনাটি ঘটলেন, আপনি ভিডিও ফুটেজটি লক্ষ্য করেন, আপনারাই তো বিস্তারিত প্রথম দেখিয়েছেন, ভিডিও ফুটেজটি যদি লক্ষ্য করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন সেইখানে যারা এই অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবার গতিবিধি যদি লক্ষ্য করেন, মেয়েটি যখন ঢুকছে তখন থেকে শুরু করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ওই জায়গাটি তাদের কাছে খুবই পরিচিত। তার মানে হচ্ছে এরকম ঘটনা সেখানে মাঝে মধ্যেই ঘটে, অর্থাৎ কারো মধ্যেই কোনো ভীতি, সংশয়, সন্দেহ বা ভয় কোনো কিছু কাজ করছে না। তার মানে হচ্ছে প্রশাসন এভাবেই পরিচালনা করছে। তারা জানে যে যদি ধরা পড়ে তাহলে তারা এই যে প্রত্যাহার বা এরকম একটি জায়গাতে দেবে। এই অংশ, এই দুই ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে এটা। আরেকটা ভাগ হচ্ছে যে ভাগটি তুলনামূলকভাবে কম ক্ষমতাবান, কিন্তু যারা নীতি আদর্শের পক্ষে, এই কম ক্ষমতাবান অংশটি নিজেদেরকে ক্ষমতাবান ভাবার জন্য তারা আবার প্রশাসনের কাছাকাছি এমন একটা জায়গাতে চলে গেছেন, গিয়ে তারা আবার অসততার সাথে সম্পৃক্ত হচ্ছেন। এই যে উপাচার্য যার কথা বলছেন আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের, এই ভদ্রলোক তিনি যখন একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সময় যে নির্মাণ কাজ হচ্ছে সেই নির্মাণ কাজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, তারা স্বীকারও করছেন যে দুর্নীতির অভিযোগ হচ্ছে। জিকে সামনের গ্রুপকে একবার কাজ দেয়া হয় নাই, বাতিল করা হয়েছে, আবারও তাকেই কাজ, এই যে নানা রকমের অন্যায় অনিয়ম হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করছেন বেতন ভাতা বাড়ানো আরো কিছু, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকাশ হচ্ছেন কেন্দ্র করে যখন 3 জন শিক্ষককে একেবারে বহিষ্কার করে দেয়া হচ্ছে, অপসারণ করা হচ্ছে, একজন জেলখানার ভেতরে নিয়ম নৈতিক কর্মকাণ্ডে ঘুষে করে। আর এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই যে শিক্ষকদেরকে বহিষ্কার করছেন, কেন বহিষ্কার করছেন? বহিষ্কার করছেন কারণ হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যে প্রশাসন, ওই প্রশাসনের বিরুদ্ধে অসততার অভিযোগ, নির্মাণ কাজে অসততার অভিযোগ, আর্থিক অসততার অভিযোগ। যেমন আর্থিক অসততার অভিযোগ আমাদের বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তারা যে কিছু করতে পারে না তার অন্যতম কারণ। জি, একটু শুনতে আমাদের অসুবিধা হচ্ছে জনাব গোলাম মুর্তজা। আমরা তোষামোদকারীদের জায়গাতে দেখছি, এতদিন পর্যন্ত আমরা এই সমস্ত তোষামোদকারীদের বিভিন্ন জায়গাতে দেখতাম, এখন আমরা এই সময়কে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে জি, জনাব গোলাম মুর্তজা, একটু শুনতে অসুবিধা হচ্ছে আমাদের সংযোগটার কারণে সম্ভবত। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংহতি প্রকাশ করছেন বলে তাদের বিরুদ্ধে এই যে ব্যবস্থা নেয়া,
জি, জনাব প্রিন্স আপনার কাছে ফিরে আসি। যদি আগের প্রসঙ্গে কিছু যোগ করার থাকে সেটা করে এই যে প্রসঙ্গে আমরা এসেছিলাম এই ব্যাপারে আপনার আমি একটু বলতে চাই যে কামাল ভাই এখানে বললেন যে ওখানে নাকি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই যে ওখানে সুষ্ঠু পরিবেশ যদি বিরাজই করে থাকে, সেখানে আমাদের কেন 12টি মামলায় আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে আপনার তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে? কেন এখনো পুলিশ আমাদের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে আসছে যে বাড়িতে না থাকার জন্য? এটা কি উনি বলতে পারবেন? আজকেও তো আমাদের 2জন নেতার বাড়িতে সন্ধ্যার পরে পুলিশ গিয়েছে চট্টগ্রামে, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক তারা বাড়িতে গিয়ে পুলিশ বলে এসছে যে নির্বাচনের আগে তারা যেন এলাকায় না থাকে। তো এটা কোন ধরনের সুষ্ঠু নির্বাচন? আর তিনি পুলিশ বললে কি তারা বাড়িতে থাকতে বাধ্য? বুঝলাম না। পুলিশ বললে কি তারা বাড়িতে বসে থাকতে বাধ্য বা এলাকা ছাড়তে বাধ্য? আজকে রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা ব্যবহার করছে নির্বাচনে, এবং দেখেন পুলিশের হাতে অস্ত্র আছে, তারা তো বিভিন্ন রকমের অনিয়মের সাথে জড়িত। কোন সময় কোন ঘটনা ঘটিয়ে দিবে তা বলা যায়? এর আগে তো এরকম অনেক প্রমাণ আছে। আর এখানে আমাদের বললেন যে মেগা প্রজেক্ট হয়েছে, কেন ওখানকার মানুষ বিএনপিকে ভোট দিবে? আমি বলতে চাই এই মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি লুটপাট হয়েছে চট্টগ্রামে, এটাকে উনি অস্বীকার করবেন? 12 বছর ধরে ওনার ক্ষমতায়, সেখানে জলাবদ্ধতার নিরসনের জন্য তো তারা কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমাদের জানা নেই, বরঞ্চ পদক্ষেপ নিয়ে কিছু কিছু অর্থ বরাদ্দ দিয়ে সেগুলো লুটপাট করেছে, পত্রপত্রিকা এসছে। এটা আমার কথা নয়, এগুলি তো তারা মেগা প্রজেক্ট করে মেগা লুটপাট করে তাদের নেতাকর্মীদের অর্থায়ন করছে সেখানে। আর সেখানে বলছেন যে বিএনপি নাকি মিথ্যার বাক্স। আজকে মিথ্যার বাক্স কারা? জনগণই তো আজকে প্রমাণ করে দিচ্ছে সেখানে মিথ্যার বাক্স। ওনারা তো সত্য ঘটনাকে আড়াল করার জন্য ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন। তো আমি কারাগার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা মর্তুজা ভাই যেটা বললেন আমি একমত, যে সেখানে তো শুধু খুলনা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আজকে এই অবস্থা, যেখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীকে ভর্তির জন্য 9 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে অন্যান্য বিভাগে আপনার সে অকৃতকার্য হয়ে একটি বিভাগে 9 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে ভর্তি করানো হয়। সেখানে তো বোঝাই যায় যে সারা বাংলাদেশে কি ঘটছে। সেখানে আপনার কিছুদিন আগে দেখলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে ভিসি আপনার পেছনের দরজা দিয়ে পালিয়ে এসেছে। তো এগুলো তো সব জায়গায়, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। তো এগুলো তো সব জায়গাতে ক্ষমতাসীন দলের ক্ষমতার যে দাপট বা তাদের সমর্থকদের যে দাপট দেখছি, সেই দাপটে সবাই আপনার আজকে অসহায়। আর যেটা আপনার ইয়ের কথা বললেন, কারাগারের, কাশিমপুর কারাগারে তো টক অফ দ্য কান্ট্রি, তাই না? আজকে দেশে যে আজকে গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসনের অভাব চলছে, সেই যার ফলে আজকে দুঃশাসন কায়েম হচ্ছে, সেই দুঃশাসনের কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি কারাগারে। আমরা আজকে একটি নিউজ পোর্টালে দেখেছি প্রায় 1.5 লক্ষ টাকার বিনিময়ে নাকি এই নারী সংঘ, এই যে হলমার্কসের যে কেলেঙ্কারির নাম কি, তুষার, সে নাকি 1.5 লক্ষ টাকার বিনিময়ে এটা হয়েছে। এবং এটা শুধু এইবারই নয়, আরো কয়েকবার নাকি নারী সেখানে গিয়েছে। আজকে দুর্নীতি তো সব জায়গায়, কিছুদিন আগে তো আমরা একজন জিআইজি প্রিজনকে দেখলাম যে অ্যারেস্ট হতে 3 কোটি 8 লাখ টাকা দুর্নীতির মামলা, এবং তার বাড়িতে টাকা বস্তা পাওয়া। ধন্যবাদ জনাব প্রিন্স। একটু জনাব কামাল হোসেনের কাছে এখানে আসতে চাই। এই যে চিত্র আমরা দেখলাম একেবারে পরিষ্কার ভিডিওর মধ্যে যে অবস্থা দেখা গেল, তার ফলাফল দাঁড়ালো কেবল প্রত্যাহার। আর যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়ার ফলে 3 জন শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মত? মর্তুজা সাহেবকে একটা কথা বলেছেন ফিরিজ সাহেব। মর্তুজা সাহেব বলছেন যে জনগণের পর নির্বাচন না হলে প্রশাসনের উপর নির্বাচন। মর্তুজা সাহেবের কথাটা ঠিক না, উনি একটি মিথ্যা মেসেজ দিয়ে। আওয়ামী লীগ জনগণের উপর আস্থাশীল বিশ্বাস রাখে, এবং বিশ্বাস রাখে বলেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ জনগণের উপর আস্থাশীল। আজকে যারা বলে 30 তারিখে 2000-এ রাত্রে ভোট হয়েছে, তাদের দলের মহাসচিব 3 বার বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। 3 দিন পরে ওনারা এই অভিযোগ করেছে। ওনারা যদি অভিযোগ করে থাকে, তার বক্তব্য তো তার নির্বাচনী এলাকা নিয়ে, যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। না, উনি যে জায়গায় তার এলাকায় হয়েছে। আপনি যদি নির্বাচনে হয়তো সকালে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, কেন যায়নি? যারা গেছে তারা ভোট দিতে পারেনি। আপনি বিএনপি যা যা করছে ওনারা তাই বলছেন। এই বিএনপিতেই তো 11 সেপ্টেম্বর 91 সালে এই ঢাকার সেন্ট্রাল রোডে বিরোধী দলের নেত্রী একটি ভোট কেন্দ্রে গিয়েছিল, যুবলীগ দলের এক লোক কর্মী তাকে গুলি করেছিলেন, সেই গুলিতে একজন রিক্সা চালক নিহত হয়েছিলেন। বাংলাদেশে নির্বাচন হলে খুন হয়, মায়ের কোল খালি হয়, তো বিএনপির আমল হয়েছে। সুশাসনের কথা বললেন প্রিন্স সাহেব,
সুশাসনের অর্থ এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা মেরে 22 জন লোককে হত্যা করা, বিরোধী দলের নেত্রীর মিছিল হামলা করা? সুশাসনের অর্থই যে ওনাদের প্রিয় নেতা ছিলেন, প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন বি চৌধুরী, রেল লাইনের পথে দাবড়ি নিয়ে বেড়েছেন ছাত্রদল যুবদলের কর্মীরা পুলিশের সামনে। আর এই সেদিন এই যে সিরাজগঞ্জের ঘটনা নিয়ে আপনি কি বলবেন? একজন বিজয়ী প্রার্থী নিহত হলেন। সিরাজগঞ্জের ঘটনা, হ্যাঁ আমি তো বলি না নিহত হয়নি, এই যে নিহত আমি নিন্দা জানাই। এই ঘটনা আপনি জানেন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আর যেটা বললেন যে প্রশাসনে কেউ অন্যায় করলে, প্রশাসন কেউ অন্যায় করলে গ্রেপ্তার হয়েছে, সাসপেন্ড হয়েছে, কারো মামলা হচ্ছে কারো বিরুদ্ধে, এই সরকারের আমলে কিন্তু হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি জানি না খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আমি মতুজার সাহেব যে বললেন জিজ্ঞেস আমি কাজ পেয়েছি কিনা, আমি জিজ্ঞেস আমি কাজ পেয়েছি কিনা আমি জানি না। যদি অবশ্যই দুর্নীতি হয়, দুর্নীতির তদন্ত হবে। ছাত্ররা মিছিল করলে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে করতে পারে, মানববন্ধন করতে পারে, আমি এটা অস্বীকার করি। আমরা দুর্নীতিবাজদের পক্ষে না, দুর্নীতির বিরুদ্ধে আমরা মনে করি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আপনাদের টেলিভিশনে আমি শুনেছি, বিভিন্ন টেলিভিশনে শুনেছি আমি, যে বাংলাদেশের 86% লোক মনে করে যে এই সরকার প্রধান দুর্নীতির বিপক্ষে অবস্থা। প্রিন্স সাহেব বললেন বড়, এক সেকেন্ড আমি তো বলে নি, প্রিন্স সাহেব বললেন বড় বড় প্রজেক্টে দুর্নীতি হয়। আমি অস্বীকার করি না, দুর্নীতি হয়। কিন্তু প্রিন্স সাহেব 61,000 কোটি টাকার বাজেটে 20,000 কোটি টাকার 238টি প্রকল্পের হদিস ছিল না। জি আপনাদের ধন্যবাদ। হেডলাইন ছিল যারা আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আমি একটু যারা দুর্নীতি, তাহলে আপনার কাছে ফিরে আসি বিরতির পর, তাহলে আপনার বক্তব্যটা তখন শেষ করতে পারবেন। দর্শক একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক, আমরা ছিলাম জনাব কামাল হোসেন আপনার কাছে। আপনার বক্তব্য শেষ করতে পারেন, আমরা অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি। আসলে আমি উনারা যেটা বলছিলেন যে দুর্নীতি, হ্যাঁ দুর্নীতিতেই আমলে হয়, কিন্তু দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয় না, আগে দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হবে। আমি যেটা বলছিলাম যে 5 বার দুর্নীতিতে বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজকে নির্বাচন প্রক্রিয়া অব্যাহত আছে, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে না, নির্বাচনে রক্তপাত হচ্ছে না, নির্বাচনে কোনো মায়ের কোল খালি হচ্ছে না, মানুষ নির্বাচনে অংশগ্রহণ, হ্যাঁ কোনো নির্বাচনে ভোটারের সংখ্যা কমছে, আমি অস্বীকার করি না। সেই ক্ষেত্রে কি সরকারি দল দায়ী? বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে। এখন বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, মানুষ তাদের প্রতি আস্থা বিশ্বাস হারিয়েছে, যার ফলে তারা মনে করে নির্বাচনে জিতবো না। নির্বাচনে জিতার আগে তারা হুমকি ধমকি দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করে, আতঙ্ক তৈরি করার ভিতর দিয়ে ভোট সংখ্যা কমে যায়। কিন্তু এই পৌরসভার মধ্যে দিয়ে মানুষ, আমরা নির্বাচনে মানুষ অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আজকে কিন্তু মানুষ ভোটের দিকে, মানুষের আজকে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে যাওয়া শুরু করছে। কারণ মানুষ এখন মনে করছেন যে বিএনপি যে হুমকি দেয় এটা কাগজের বাঘ, যার ফলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন। বাংলাদেশে এখন যে নির্বাচন হচ্ছে, আমি বলি না যে 100% সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে, কিন্তু রক্তপাতহীন নির্বাচন হচ্ছে, আজকে সংঘর্ষবিহীন নির্বাচন হচ্ছে। নির্বাচন আর মানুষ নৌকার পক্ষে, এই কারণে মানুষ নৌকার পক্ষে ভোট দিচ্ছেন যে মনে করেন যে আজকের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে। আসলে সময় আর দিতে পারছি না, যাও কামাল হোসেন, একেবারেই সময় নেই। আপনি দেখেন কেন মানুষ আজকে নৌকার পক্ষে থাকবে না। গতকাল আপনার 66,179টি পরিবারকে একটি বাড়ি দিয়েছে, গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে, জানে সবাই সেটা। জনাব প্রিন্স আপনার কাছে এখন আসতে চাই। জি, আপনি যদি কিছু যোগ করেন। আমি অবশ্য যোগ করতে চাই না, মানে উনি বলেছেন অনেক কথা, আমি একটু বলতে চাই যে আজকে নাকি নির্বাচনের একটা সুন্দর পরিবেশ চলছে, এবং আরও একটু হাস্যকর কথা কামাল ভাই বললেন, বিএনপি নাকি জনগণকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি ভোট কেন্দ্রে আসার জন্য, কিন্তু
আওয়ামী লীগের প্রতিবন্ধকতার জন্য তাদের হুমকি ধুমকি, তাদের যে সন্ত্রাস, এইগুলো মানুষের ভোট কেন্দ্র বিমুখ হয়ে গেছে। এটা তো অস্বাভাবিক না, এটা একটা বাস্তবতা। আজকে উনি বলেছেন যে তাদের পছন্দ মতো আজকে এমনই সুন্দর নির্বাচন হচ্ছে যে মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, এবং সেখানে আপনার প্রবাসীরা কুয়েত কাতারে থাকে, তারা সেখান থেকে উড়ে এসে আপনার কোনো একটা অজপাড়াগায় যে তারা ভোট দিয়ে আবার চলে যাচ্ছে কুয়েত কাতারে। আজকে এরকমই একটা সুন্দর নির্বাচন হচ্ছে। আজকে যেই দেশে নির্বাচন কমিশন আপনার দুর্নীতিতে নিমজ্জিত, সরকার দুর্নীতিতে নিমজ্জিত, এবং এই সবচেয়ে বড় দুর্নীতি তো হয়েছে আপনার 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন। আবার দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় আছে, তাদের মুখে এসব বানায় না। আর যেটা বললেন যে আওয়ামী লীগ নাকি জনগণের মানে জনগণের উপর আস্থাশীল, তাহলে বিনয়ের সাথে বলতে চাই, জনগণের প্রতি যদি আপনারা এতই আস্থা থাকে তাহলে কেন আপনারা নিরপেক্ষ নির্বাচন দিচ্ছেন না? কেন একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিচ্ছেন না? কেন প্রশাসনকে দখল করে আপনারা জনগণকে ভয়ভীতির মধ্যে নির্বাচন দিচ্ছেন? আর উনি বলেছেন বিএনপি আমলে 5 বার নাকি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সর্বপ্রথম বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। টিআইবি রিপোর্টে সেটা 2000 সাল এবং 2001 সালে এটা আওয়ামী লীগ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আমাদের সময় এটা ঘানি টানতে হয়েছে আমাদের, তারপরে আমাদের সময় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে দুর্নীতির মাত্রা কমে এসেছে। আপনি টিআইবি রিপোর্ট, টিআইবির ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পাবেন। আর ওনারা শুধু এই ঢোল বাজাতেই থাকে বিএনপি 5 বার চ্যাম্পিয়ন করেছে। এই 5 বারের 2 বার তো আওয়ামী লীগের সময় হয়েছে। তারাই দুর্নীতিতে বাংলাদেশ আসলে আর সময় দিতে পারছেন না জনাব প্রিন্স। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে পর্যায়ে আসছে, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। আওয়ামী লীগ আজকে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আর সময় দিতে পারছি জনাব গোলাম মুর্তজা, ওনাদের বি টিম তারা বলেছে। পূর্বকনের হেডলাইন বিশ্ব 3 জন। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা। দুর্নীতিতে শ্রেষ্ঠ জনাব কামাল হোসেন, আর সময় দিতে পারছি না আপনাকে। বুঝছেন, শুনেন, আওয়ামী লীগ এবং বিএনপির দুজন রাজনীতিবিদ থাকলে সেখানে আরেকজন ঠিকমতো কথা বলতে পারবেন, সেটা খুব স্বাভাবিক ঘটনা না। সুতরাং আপনি আমাকে যতই আমার নাম বলেন, সুতরাং আমি কথা বলার সুযোগ পাওয়া একটু মুশকিল। যাই হোক, ধরেন কয়েকদিন আগে বগুড়ার একজন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার একটা কথা ভাইরাল হয়েছিল। সেটি হচ্ছে যে যদি নৌকায় ভোট দেন তাহলে ভোট কেন্দ্রে আসবেন, আর যদি ভোট না দেয় তার ভোট কেন্দ্রে আসার দরকার নাই। তো এইরকম একটা মেসেজ যদি জনগণের মাঝে যায়, তাহলে আমার কথা যেটা আমি কথা বললাম যে জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকা বা ভোটের ক্ষেত্রে জনগণের গুরুত্ব কমে যাওয়া, সেটা যদি অসত্য তথ্য হয়, অসত্য না করে মিথ্যা তথ্য বলেছেন কামাল ভাইয়ের মতো শ্রদ্ধা রেখেই বলি যে তাহলে এই যে ভোট কেন্দ্রে আসারই দরকার নাই যে মেসেজ দিয়ে, এটা হলো সত্যি তথ্য। তো এই সত্যি তথ্য যদি একটা সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেই নির্বাচনে তো ভোট ব্যাপারটা, নির্বাচন থাকে, রেজাল্ট থাকে, বিজয়ী থাকে, ভোট ব্যাপারটা আর থাকে না। তো ভোট ব্যাপারটা যখন থাকে না, তখন আসলে সেই নির্বাচনে সংঘর্ষও হয় না, সেই নির্বাচনে রক্তক্ষয়ী অবস্থাও তৈরি হয় না, মারামারিও হয় না। তো বাংলাদেশে আমরা এখন সেরকম একটা নির্বাচনে দেখছি, যেটা নির্বাচন কমিশনার যেটা বলে। আমি একটু মুর্তজা সাহেবকে প্রশ্ন করি যে এই যে গত নির্বাচনে 60টা নির্বাচন হলো, সেই নির্বাচনে 66% ভোট কাস্ট হয়েছে না, বিএনপি আওয়ামী লীগের বিষয় না। আপনি যে 60টা নির্বাচনে সেখানে কি ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি না? সেখানে ভোট কেন্দ্রে ভোটাররা যায়নি। আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ে জাল ভোট দিয়েছেন, সাধারণ ভোটারদের 66% লোক মিডিয়া দেখালো, 66% লোক ভোট কেন্দ্রে গেছে, এটা কি ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি? আপনারা বোধহয় আপনাদের প্রশ্নগুলো করেছেন, আমি গোলাম মুর্তজার কথাটা শুনতে যাচ্ছিলাম। আপনাদের আমলে তো টেবিলের উপর সিল মারছেন ভাই, আপনাদের আমলে তো দিনের ভোট রাতে করেছে। আচ্ছা, আপনারা কি জনাব গোলাম মুর্তজাকে কথা বলতে দেবেন না? জনাব কামাল হোসেন, জনাব প্রিন্স, জনাব গোলাম মুর্তজা সামাদ কি বলছেন বিবিসি 15 এপ্রিল নির্বাচনে? এই যে মুর্তজা ভাই একজন সাংবাদিক, আতাউস সামাদ 15 এপ্রিল নির্বাচনে জনাব কামাল হোসেন, এটা কি ভালো দৃষ্টান্ত স্থাপন করলেন গোলাম মুর্তজাকে কথা বলতে না দিয়ে? মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, আতাউস সামাদ বলছেন আমার এটা হচ্ছে করতে হচ্ছে। জি, আসলে জনাব কামাল হোসেন নির্বাচনে কি বলছিল? আসলে জনাব কামাল হোসেন, গোলাম মুর্তজার আশঙ্কাই বোধহয় সত্যি হলো। আজকে সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি।